আমাদের অল্প কথার গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের কিছু বন্ধুদের ছোট্ট প্রচেষ্টা অল্প কথার গল্প। এখানে ভিন্ন সাথে গল্প পোস্ট করা হবে। আশা করি আপনারা আমাদের পাশে থেকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের গল্প উপসর্পণ। আজকের গল্পটি লিখেছে সৌমালী ঘোষ। গল্পটি সম্পূর্ণ তার নিজের লেখা। শুরু হচ্ছে উপসর্পণ। তাহলে শেষমেশ ফিরে এলি? হ্যাঁ রে, আসতেই হলো। তোর ডাক এড়িয়ে যাই কিভাবে বল? হ্যাঁ, বুঝলাম, কিন্তু তোর ঘাড়ে ওটা কিসের দাগ? ওহ, বড্ড চোখে লাগছে যে। ওহ, বলবো, সব বলবো। আগে একটু খেতে দে কিছু। কখন থেকে বসিয়ে রেখেছিস, শুধু প্রশ্ন আর প্রশ্ন। তুই তো জানিস খিদে আমি সহ্য করতে পারি না। উফ, ভালো লাগে না। কোন ছোটবেলা থেকেই তটিনী খিদে সহ্য করতে পারতো না। স্কুলের টিফিন পিরিয়ডের বেল বাজার আগেই দেখি টিফিন বক্স খুলে আমাকে খোঁচা দিচ্ছে। আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারতাম না। কোনো কোনো সময় টিফিনে দুটো ফাউল কাটলেট খাওয়ার পরেও লাস্ট পিরিয়ডে আবদার আসতো, এই আমাকে একটা চকলেট দে না, বড্ড খিদে পেয়েছে। তখন সামনে ফিজিক্সের টিচার রবি স্যার চোখ বড় বড় করে লক্ষ্য রাখছে কোন কোন স্টুডেন্টের ঠোঁট নড়ছে, কে বাইরে তাকাচ্ছে। আমি তো খুবই ভয়ে থাকতাম। আর এদিকে এদিকে আমার বান্ধবীটিকে দেখো, এই ভয়ের পরিবেশেও ওনার খিদে পায়। পেটুগ্রাম কোথাকার। দেখ বসে বসে কি ভাবে এখনো। আরে এই বলদ, যা না কিছু খাবার নিয়ে আয়, না তো আমাকে বল, আমি নিয়ে খাচ্ছি। হেন তটিনী রানীর কথায় হুঁশ ফিরল আমার। দেরি না করে গরম গরম সিঙ্গারার ঠোঙাটা হাতে ধরিয়ে দিলাম। একটিও বাক্য ব্যয় না করে ঠোঙা থেকে একটা সিঙ্গারার প্রায় 90% মুখে পুরে দিল। তারপর গরমের জ্বালায় কেসে কেসে একাকার। জল, এই যে গ্লাসটা ধরা হোক। আমি হাসি চেপে বললাম। ঢক ঢক করে কিছুটা জল খেয়ে আমাকে বলল, থ্যাংক ইউ সো মাচ। থাক, অনেক হয়েছে, এবার আমাকে খেয়ে উদ্ধার করা হোক। পরের কামড়টা দিয়েই ও আনন্দে লাফিয়ে উঠল। আরে এ তো সেই, এ তো। আমি বললাম, মহুমাসির দোকানের সিঙ্গাড়া। কি টেস্টটা এখনো সেম তো? এক্স্যাক্টলি, তুই এখনো মনে করে আমার জন্য এনেছিস। আমার সবই মনে আছে, আমি তো কিছু ভুলিনি রে। আমি জানতাম। তটিনী সব জানতো, আমার ভালো লাগা মন্দ লাগা মাথা থেকে পা অবধি প্রায় সবটাই। আমরা একসাথে স্কুলে পড়তাম সেই কোন ছোটবেলা থেকে। প্রথম প্রথম না হলেও ক্লাস 6 থেকে আমাদের ভাব হলো। তারপর আমরা হলাম বেস্ট ফ্রেন্ড। সেই নিয়ম করে ফোর্থ বেঞ্চে বসা, নিয়ম করে টিফিন পিরিয়ডে স্কুল বেড়ানো, নিয়ম করে ছুটির পর স্কুলের পেছনে অশ্বত্থ গাছের গুঁড়িতে বসে তেঁতুল মাখা খাওয়া। তটিনী জানতো তেঁতুলে বেশি টক আমার পছন্দ না, তাই শ্যামদাকে বলে ওর জন্য বেশি টক আর আমার জন্য কম তেঁতুল মাখা আনতো। আমাদের দেখে বাকি বন্ধুরা হিংসা করতো বটে। কেউ কেউ বলতো এরা একদিন বিয়ে করবে, আরো কত কিছুই না বলতো। আমরা হেসে উড়িয়ে দিতাম। তটিনী বরাবরই রকচটা। কেউ এ ব্যাপারে বেশি কথা বললে 2-4 ঘা তার কপালে জুটেছে মাইরি। উফ, ঝালটা না সেই হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, কিরে পেট ভরলো? আপাতত, তবে আরো চাইতে পারি। আমি, আচ্ছা তুই আমার ঠিকানাটা কোথা থেকে পেলি? তুই ঠিকানা কাউকেই দিসনি তাই না? না বাবা মা, না বন্ধু বান্ধব। আমি, প্রয়োজন মনে করিনি। সেই, কিন্তু জানিস কথাই বলে রাখে হরি মারেকে। পরশু দেখলাম তোকে সায়েন্স সিটির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিস, ফলো করলাম।
দেখলাম এই বাড়িতে গেট খুলে ঢুকলি আর বেরোলি না। বুঝলাম এটাই তার মানে তোর বাড়ি। আমি, সে কি, তুই আমাকে দেখতে পেলি? আশ্চর্য। না পাওয়ার কি আছে? আমি, না মানে সবাই জানে কি না আমাকে দেখাই যায় না, আমি নাকি উবে গেছি, তাই আর কি। সবাই আর আমি বুঝি এক? অভিমানটা একটানা সুরের পর পিয়ানোর বেসুরো রিডের মতো বেজে উঠল। ও যদি বাকিদের মতো না হবে তাহলে কেন ছেড়ে গেল আমায়? কি হলো? তুই এখন কোথায় থাকিস, কি করিস এখন? তটিনীর মুখটা কেমন গম্ভীর হয়ে গেল, মাথা নিচু করে বলল, লেক মোড়ের কাছে, শ্বশুর বাড়িতে। আর কেন জানি খুব হাসি পাচ্ছিল। আমি খুব জোরে হাসলাম। হাসি নানা রকমের হয়, আনন্দের, আহ্লাদের, হিংস্র, করুণ। তবে এ যেন কেমন একটা, ওই ওই অনেক সময় ভেতরে চাপা যন্ত্রণাকে চেপে রাখার জন্য আমরা হাসি। কিসের আর যন্ত্রণা? সরস্বতী পুজোর বিকেলে আমাদের ছোট্ট শহর চিরে যে সতী নদী বয়ে গেছে, তার ডান দিকের কূলে বসেছিলাম আমরা দুজন। তখন সামনে মাধ্যমিক পরীক্ষার নোটস দেওয়ার জন্য ও আমাকে ওখানে ডেকেছিল। তারপর সিমেন্টের ধাপে বসেছিলাম পাশাপাশি, এটা ওটা ইয়ার্কির পর আমি ওকে নোটস নিয়ে কী সব বলছিলাম। সেই সময় ও আমার বাঁ হাতের আঙুলগুলো চেপে ধরলো, তারপর আমার কাঁধে মাথা রেখে বলল, আমি একটা জিনিস চাইবো, দিবি? আলতো হেসে বললাম, কি চাই আবার, ফুচকা নাকি আইসক্রিম? তখন ঠান্ডা হাওয়া ডান দিক থেকে বাম দিকে বইছিল, আর নদীর ঢেউগুলো কচুরিপানা বয়ে নিয়ে যাচ্ছিল উল্টো পাড়ে। বসন্ত বৌরি পাখিটা আপন মনে ডাকছিল, যেন সে হারিয়ে গেছে। তটিনী ঠিক তেমনি ভাবেই বলল, যদি তোকে চাই, দিবি? এটা বুঝি খুব হাসির কথা? এই খবরটা জানাতেই বুঝি এসেছিস? বিশ্বাস কর, আমি তোকে ছেড়ে যেতে চাইনি। নিরুপায় হয়ে স্কুল ছাড়তে হয়েছিল। বাবা কিছুতেই সম্পর্কটা মেনে নেয়নি। মা আমাকে ভয় দেখালো যদি আমি তোকে বিয়ে করি তবে মা সুইসাইড করবে। আমি কি করতাম বল? আমার কোনো উপায় ছিল না। আমার দিকটা একটু বোঝ প্লিজ। আমি বুঝি বা না বুঝি, তাতে তাতে কি আর আসে যায়? তোর সাথে যে অন্যায়টা করেছি তার জন্য আমি রোজ রোজ আত্মগ্লানিতে জ্বলছি। আত্মগ্লানি? শুধুই এটুকু? অবশ্য হবেই তো। হাহ, ভালোবাসা তো কবেই ফুরিয়ে গেছে। এখন তুই অন্য লোকের সংসার করিস, তুই এখন শুধু তাকেই ভালোবাসিস, তাই না? তটিনী এবারে হাসলো, ওর গলায় বিদ্রুপ আর যন্ত্রণা। জানিস, এই বিয়েতে আমি সুখী, খুব খুব সুখী। জানি। জানিস, বিয়ের পর ও যখন ছুঁয়েছিল আমায়, আমার সারা শরীরে তখন ঘৃণার আগুন দাউ দাউ করে জ্বলছে। কিভাবে হতো বল? আমি যে তোর ছোঁয়ায় অভ্যস্ত ছিলাম বরাবর, এই অভ্যাস আমি ভুলবো কিভাবে? আমি আবারও হাসলাম। চশমার কাঁচটা ঝাপসা হয়ে আসছিল, বোধহয় সেটাই ঢাকতে। জানিস, আমি বরাবরই স্পষ্টবাদী। ওকে সব বলেছিলাম। আচ্ছা, তারপর? তারপর তারপর সে থাকে তার প্রেমিকার কাছে। আমার কাছে সে আসে না। হয়তো আসতো যদি আমি তার কাছে সারেন্ডার করতাম। আশ্চর্য, আমাকে সে চায়নি। সে যাকে চায় তার কাছেই 5 বছর ধরে আছে। সে কি, তোর শ্বশুর বাড়ির লোক সে কথা জানে? জানে না, এখন বোধহয় জেনে গেছে। মানে? বাইরে আমরা কেবল হ্যাপি কাপলের নাটক করি, জানিস। সেটার সাথে লোক জানাজানির কি সম্পর্ক? এতদিন তোর খোঁজ পাইনি, তাই ওখান থেকে বেরিয়ে আসতে পারিনি। যখন জানতে পারলাম তুই এখানে, ওদের সব লিখে দিয়ে চলে এলাম তোর কাছে। তুই আমাকে মিথ্যে স্বপ্ন দেখাস না? না না, আমার ভালোবাসা মিথ্যে নয় ভ্রমর। না না না, মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে।
তটিনী আমার হাঁটুর সামনে বসে পড়ল। ও আর কথা বলতে পারছে না, শুধুই কাঁদছে। ওর চোখের জলে আমার হাঁটু ভিজেছে ক্রমাগত। আমি কি বলবো, সেদিন নদীর পাড়ে বসে কথা দিয়েছিলাম। তারপর 5 মাস সে যেন এক স্বর্গের মতো কেটেছিল। তারপর হঠাৎ স্কুলে গিয়ে দেখি আমার তটিনী চলে গিয়েছে। সেই তটিনী যাকে আমি এক জীবনের সমস্ত ভালোবাসা ঢেলে দিয়েছিলাম, সে কেমন ভাবে আমাকে ছেড়ে যেতে পারে। থাকতে পারছিলাম না ওখানে। বাড়িতে থাকলে ঘরগুলো যেন গিলে খেতে আসতো। স্কুলের বেঞ্চগুলো থেকে থেকে যেন বিদ্রুপ করতো আমায়। ফলে সেখানেও টিকতে পারিনি। সদ্য যৌবনের প্রস্ফুটিত মুকুল যদি কেউ উপড়ে নেওয়া হয়, তবে সে মুকুল কি ফুল হতে পারে? আমিও হতে পারিনি। তাই তাই ওই পরিবেশ ছেড়ে সবকিছু ভুলতে আমি সব ছেড়ে এতদিনে নির্জনে থাকতাম। এতদিন বুকের ওপর পাথর চাপা দিয়ে পড়েছিলাম কোনো মতে। কিন্তু কিন্তু এখন আমি কি করি? আমাকে অ্যাকসেপ্ট করবি? আমি কি আর করব? ভালোবাসা আর ভালোবাসার মানুষ কখন কিভাবে আসে সে এক মস্ত বড় রহস্য। কিন্তু এসেছে যখন, তাকে না বলার সাহস কিংবা ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি বরাবর তটিনী যা চেয়েছে তাই দিয়েছি। আজ ফেরালে সে বা যাবে কোথায়? সে যে আমার জন্য সব ছেড়ে এসেছে, আর আমি তার জন্য। পাগলিটাকে তাই দুহাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, আমার ঘাড়ে কটা মাথা আছে যে রিজেক্ট করব? তটিনী, তুই শুধু আমারই থাকবি, ফরএভার। উত্তর পেলাম শুধু 3টে শব্দ, যা শুনেছিলাম বছর 5 আগে, আর আজ শুনলাম। বোধহয় এবার থেকে রোজই শুনবো, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে। আমি তোকে ভালোবাসি ভ্রমর, শুধু তোকে। এভাবে যে কতক্ষণ আমরা আলিঙ্গনবদ্ধ ছিলাম খেয়াল নেই। ভোর হতে চলল মনে হয়। আশ্চর্য, সেই সন্ধ্যে থেকে সারা রাত এভাবে কাটিয়ে দিলাম। অবশ্য হারানো প্রেম ফিরে পেলে আর কি বা খেয়াল থাকে। তটিনী এখনো ঘুমিয়ে আছে। ওর মুখে সেই আগেকার সারল্য। আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওকে ডাকলাম, তটিনী, তটিনী। ঘুম জড়ানো গলায় উত্তর দিল, কি হয়েছে? ওঠ ওঠ, ভোর হতে চললো যে। উফ, একটু ঘুমোতে দে, সকালবেলায় উঠবো। তুই তো জানিস এত ভোরে ওঠার অভ্যাস নেই। আর তুইও ঘুমো। এত সকালে উঠে কি করবি? তা কি করে হয়? আমাদের তো বেরোতে হবে তটিনী। চুপ কর না, তুই কোথাও যাবি না। তুই বালিশ হয়ে এখানেই শুয়ে থাকবি, আমি ঘুমোবো। দোহাই তটিনী, এমন করে না। কত কাজ বলো তো, আমাদেরকে বেরোতে হবে, একটা জায়গায় যেতে হবে, আরো কত কিছু। হঠাৎ একটা কি শব্দ হলো। কিসের শব্দ ওটা? সোফার উপর একটাই নীল রঙের বাতি জ্বলছিল, সেটাও নিভে গেছে কখন। এদিকে কেমন যেন ভারী বুটের শব্দ, একটা না দুটো। কেউ কি আসছে এখানে? এখন কেই বা আসবে? কিন্তু না, আমি ঠিক শুনেছি, কেই বা কারা উঠে আসছে সিঁড়ি বেয়ে। তাদের বুটের শব্দ ক্রমাগত বাড়ছে। তবে কি সকাল হয়ে গেল? হ্যাঁ, ওই তো একটা পাখি কেমন ডেকে উঠলো। ওই 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 যে আরো একটা ডাকলো। আর লোকগুলো কি কথা বলছে? সবাই কি জেনে গেল তাহলে সবকিছু? লোকগুলোর কথাবার্তা বেশ স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। একটা একটা করে পাখি ডাকছে। সকাল হচ্ছে না ভুল হয়ে গেছে ঠিক বোঝা গেল না। ওই সোফার ডান পাশে জানলার ফাঁক দিয়ে সোনালি রঙের ওটা কি? সূর্যের আলো? আমি তটিনীকে ধাক্কা দিতে লাগলাম, তটিনী, তটিনী ওঠ, কারা আসছে, এক্ষুনি চলে এলো। ওই শোন, পাখিরা ডাকছে, সূর্যের আলো পড়েছে আমাদের জানলার ফাঁক দিয়ে, সকাল হয়েছে, তটিনী ওঠ, তটিনী। শহরের মাঝ বরাবর যে রেল লাইন চলে গেছে কলকাতার দিকে, তার দুদিকেই প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সরু সিমেন্টের রাস্তা সরু সাপের মতো দুদিকে চলে যায়। একদিকে অটো স্ট্যান্ড, অন্যদিকেরটা সোজা গিয়ে উঠেছে রেল কলোনিতে। নামেই কলোনি, এককালে
রেলের কর্মচারীদের কোয়ার্টার ছিল। সারি সারি একতলা লাল কুঠো, তাদের আবার নাম আছে, 1, 2, 3, 4 এসব। এখন সেখানে থাকে না কেউই, শুধু বাড়িগুলো সার বেঁধে আছে পরিত্যক্ত হয়ে। প্রায় সব বাড়িতেই ছুঁচো আর বাদুড়ের দেশ। কয়েকটার দেওয়াল ভেঙে উঠেছে অশ্বত্থ গাছের ডালপালা। দিবাকর সৎপতি গ্রুপ স্টাফ, তিনি এই ভাঙা কলোনি চৌকি দেন, তবে শুধু দিন। রাতের বেলায় স্টেশন মাস্টারের সাথে আড্ডা মারেন। কালও এর অন্যথা হয়নি। সারা দিন কলোনিতে মশা মাছি তাড়িয়ে বিকেল গড়াতে গড়াতে পাত্তারি গুটিয়ে সোজা টিকিট কাউন্টারে। আজকাল তিনি আবার ওখানেও বসছেন। রাত 12:51 শেষ ট্রেন পার করে দিয়ে স্টেশন মাস্টার অরবিন্দ নস্কর আর সৎপতিবাবু গল্প করে রুটি আর ডিমের ঝাল খেয়ে ঘুমোচ্ছে। ভোরবেলা দরজা নড়ার শব্দে ঘুম ভেঙেই দেখেন কাগজ কুড়ানো মাসি কাঁপতে কাঁপতে ডাকছে। মাসিকে বসিয়ে জল খাওয়ানো হলে তিনি দম নিয়ে বললেন, তুমি এখানে সেদে আছো বাবু? ওদিকে 7 নম্বর বাড়িতে দুটো লোক সংসার পেতেছে। তাতে আমার কি? বিরক্ত মুখে দিবাকর বাবু বললেন। মাসি ততোধিক চোখ বড় বড় করে বললেন, যা যা দেখছি তাতে তুমি ভিমরি খাবে। মাসিও সকাল সকাল ইয়ার্কি মারতে এলো। কোথাকার হবে কোন মানুষ, হয় রাতে আশ্রয় নিয়েছে, না তো কোনো অল্প বয়সী ছেলে মেয়ে ফাঁকা ঘরের সৎ ব্যবহার করেছে। এতে ভয় পাবার কি হলো? মাসি বলে চলল, আমি দেখলুম ঘরের মধ্যে নীল আলো, মোমবাতি, সুন্দর করে সোপা পাতা, যেন সবে ঘর তৈরি হয়েছে আর কেউ ঢুকেছে। আর ঘরের মধ্যে দুটো লোক, কিন্তু তাদের দেখতেই পেলাম না ভালো করে। তুমি কি পাগল হলে মাসি? বিশ্বাস না হলে দেখতে আয়, আয় বলছি। অতঃপর দিবাকর বাবু আর স্টেশন মাস্টার এলেন ব্যাপারটা দেখতে। 7 নম্বর বাড়িটায় ঢুকতে গেলে বেশ খানিকটা সিঁড়ি পেরিয়ে বারান্দা, তারপর ভাঙা লোহার দরজা। বাড়িটা প্রায় ভাঙা, তার উপর ছাদ ভেঙে কড়িকাঠের সাথে ঝুলছে। পাঁচিলের গা বেয়ে নেমে এসেছে অশ্বত্থ গাছের মোটা ঝুড়ি, আর একটা লজ্জাবতী আঁকড়ে ধরেছে তাকে। ভেতরে যে কেউ থাকতে পারে সেটা কল্পনারও বাইরে। তারা দরজার সামনে দাঁড়িয়ে পড়ে থাকা লোহার শিক দিয়ে ধাক্কা দিতেই খুলে গেল দরজাটা। কিন্তু এ কি? কোথায় শিখা, কোথায় মোমবাতি, কোথায় বা মানুষ? কেউ নেই, কিচ্ছু নেই। ফাঁকা ঘর, জঞ্জালে ভরা, ভেতরে ছুঁচোর আওয়াজ আর ঝুল পড়ে পড়ে কালো পাঁক হয়ে গেছে। মাসি কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে, কি বলবে ভেবে পায় না। স্টেশন মাস্টার অরবিন্দ নস্কর একটা লম্বা হাই তুলে বলে, চলুন দীপাকরদা, সকালে লোকালটা ছাড়ার সময় হয়ে এলো। শুনছিলেন উপস্থাপন, গল্প পাঠে আকাশ, রিয়া, সৌমালি আর বেতলিবা। ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজস্ব। শেষ হচ্ছে আজকের উপস্থাপন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ রইল। এই রকম আরো ভালো ভালো গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল অল্প কথার গল্প। আবারও খুব শীঘ্রই একটি নতুন গল্প নিয়ে হাজির হবে অল্প কথার গল্প। পাশে থাকুন। ধন্যবাদ।